ঢাকা চট্টগ্রামের পর এবার গাজীপুরে জেএমবি আস্তানার সন্ধান। র্যাবের অভিযানে নিহত 2 জঙ্গি, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। বোমাগুলি ক্যারি করার জন্য কোনো বিশেষ প্রক্রিয়া একটা বেল্টের মতন ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে যে যেহেতু এই বোমা বর্ষণের ঘটনার ভিতরে ঘটেছিল, সেক্ষেত্রে ওই বোমা বর্ষণের ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হয়ে থাকতে পারে। রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণেই শক্তি পাচ্ছে জঙ্গিবাদ, বলছেন অপরাধ বিজ্ঞানীরা। সরকার এবং বিরোধী দল তারা দুইজনই জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি করছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি শেখ জায়েদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই পুলিশের কাছে। ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর ঢাকায় উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না। মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আজও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে যৌথ বাহিনী। দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা। বেগম জিয়ার অনুপস্থিতিতে নাইকো দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন। 1.5 মাস পিছিয়ে শুনানির পরবর্তী দিন 17 ফেব্রুয়ারি। এবং পরিকল্পনা ছাড়াই গড়ে উঠেছে নারায়ণগঞ্জের অর্থনৈতিক অঞ্চল। বৈচিত্র্য হারাচ্ছে নদী, জমছে জঞ্জাল। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। এবার জঙ্গি আস্তানার সন্ধান মিলল রাজধানীর উপকণ্ঠ গাজীপুরের ভোগড়ার যোগীতলায়। উদ্ধার করা হলো উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির রসদ। মধ্যরাতের অভিযান চলাকালে নিহত হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 2 সদস্য। গাজীপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন ওমর ফারুক। র্যাব জানায় গাজীপুরের ভোগড়া যোগীতলার একটি বাড়িতে জঙ্গিদের আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে রাত 12টার দিকে তাদের একটি টিম অভিযানে নামে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা বোমা হামলা চালায়, পাল্টা গুলি চালায় র্যাব। আরও বিস্ফোরক থাকতে পারে এমন ধারণা থেকে ঢাকা থেকে ডেকে আনা হয় র্যাবের বোমা ডিসপোজাল ইউনিট। মাঠের মধ্যে কিন্তু অবিস্ফোরিত একটি বোমা পাওয়া গেছে এবং ভিতরে কিন্তু 3টি আইডি পাওয়া গেছে এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামও কিন্তু আমরা এখানে জব্দ করেছি। বোমাগুলি ক্যারি করার জন্য কোনো বিশেষ প্রক্রিয়া একটা বেল্টের মতন ব্যবহার করা হয়। ধারণা করা হচ্ছে যে যেহেতু এই বোমা বর্ষণের ঘটনার ভিতরে ঘটেছিল, সেক্ষেত্রে ওই বোমা বর্ষণের ক্ষেত্রে তাদের মৃত্যুবরণ হয়ে থাকতে পারে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরো জানান, তাদের ধারণা এখানে বসে জেএমবির সদস্যরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। আমাদের ধারণা যে তারা কোথাও কোনো নাশকতার পরিকল্পনা করছিল, সেক্ষেত্রে কিন্তু তারা এখানে জমায়েত হয়েছে। তবে গাজীপুর এলাকায় জেএমবির এটাই প্রথম আস্তানার সন্ধান পাওয়ার ঘটনা নয়। এর আগে 2008 সালে গাজীপুরের খটতুল গ্রামে জেএমবির একটি আস্তানার সন্ধান মেলে এবং সেখান থেকে উদ্ধার করা হয় গ্রেনেড। একই বছর গাজীপুরের পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিংয়ের সময় জেএমবির সদস্যরা গ্রেনেড ফাটায় এবং তাতে সাংবাদিক এবং পুলিশ সহ জনাদশেক মানুষ আহত হন। ওমর ফারুক, সময় সংবাদ, গাজীপুর। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের যোগীতলায় ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে। শফিক। এটি জেএমবিদের জঙ্গি আস্তানা। তো এই জঙ্গি আস্তানা থেকে অভিযান চালিয়ে দুজনকে গোলাগুলি হয় এবং এই গোলাগুলির এক পর্যায়ে 2জন জঙ্গি নিহত হয়। তো আমরা এখানে হচ্ছে যে অভিযান পরবর্তী সময়ে এসে যেটা থেকে অভিযান চালিয়ে 2জনকে গোলাগুলি হয় এবং এই গোলাগুলির এক পর্যায়ে 2জন জঙ্গি নিহত হয়। তো আমরা এখানে হচ্ছে যে অভিযান পরবর্তী সময়ে এসে যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু এই জায়গাটি কার্যত একেবারেই শূন্য হয়ে রয়েছে। এখানে আশেপাশে যে সমস্ত লোকজন থাকে তারা কিন্তু নাই। অনেকটা রাত্রেবেলা যে সময় অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযান পরিচালনার সময় কিন্তু এখানে কিছু মানুষ চলে এসেছিল। যে মধ্যরাতে
এখানে যখন অভিযান চালানো হয়, আমরা এই এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই এলাকাটি সবসময় নির্জন থাকার কারণে কিন্তু অনেক সময় চুরি ডাকাতি হতো। এই কারণেই পুলিশের সাথে তাদের এক ধরনের কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করা হয় এখানকার, যাতে চুরি ডাকাতি রোধে তারা কিন্তু মধ্যরাতে যাতে সবাই সংঘবদ্ধভাবে এসে তাদেরকে প্রতিহত করতে পারে। তো এলাকাবাসী কিন্তু রাতে যখন অভিযান চালানো হয়, বোমার শব্দ হয়, যেভাবে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই শব্দ শুনে কিন্তু তারা লাঠিসোঁটা নিয়ে নিজস্ব তাদের যে বাহিনী আছে সেই বাহিনী নিয়ে তারা চলে আসছিল। তো এই যখন অবস্থা, সেই সময় কিন্তু র্যাবের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় যে আমরা মাইকের মাধ্যমে জানানো হয় যে আমরা এখানে র্যাবের সদস্য, এখানে একটি অভিযান পরিচালনা করা হচ্ছে, আপনারা যে যার মতো বাড়িতে চলে যান। তো যাই হোক, আমরা প্রত্যক্ষদর্শীর সাথে একজনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন তারপরে তারা বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার পর তারা এখানে গোলাগুলির শব্দ শুনেছে। তারপরে কি হয়েছে তারা পরবর্তীতে সকালবেলা এসে জানতে পারেন যে এখানে জঙ্গি আস্তানা ছিল। যে আস্তানাটি ছিল বলে আমরা জানতে পেরেছি, সেই আস্তানাটির চিত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে এই ফাঁকা একটি মাঠের মধ্যে যে প্লট আকারে ছিল, সেই প্লটের মালিক হচ্ছে তিনি টঙ্গীতে বসবাসকারী একজন, ওনার নাম সাইফুল ইসলাম। তিনি এখানে একটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে তার নাম দেয়া, এবং তার প্লটটিতে যে প্লটের একটা অংশে ভাঙা একটা অংশে যে দেয়াল ছিল, সেই ছোট্ট একটি ঘর, সেই ঘরের মাঝখানেই কিন্তু জঙ্গি আস্তানা হিসেবে ছিল। এবং এখানে কিন্তু যে অভিযান চালানো হয়, সেই অভিযান থেকে প্রচুর পরিমাণের অবিস্ফোরিত বোমা বা গ্রেনেড, হাতে তৈরি গ্রেনেড পাওয়া যায় এবং ডেটোনেটর পেয়েছে, অনেক এক্সপ্লোসিভ পেয়েছে, এভাবেই আমরা জানতে পেরেছি। তো মোটামুটি এই যে দুইজনের লাশ এখান থেকে পাওয়া গেছে, পরবর্তীতে নিহত হয়েছিলেন সেই র্যাবের দুইজন সদস্য, তারা কিন্তু এখন পর্যন্ত এখানে তাদের যে লাশ ছিল, সেই লাশ কিন্তু এখন পর্যন্ত পোস্টমর্টেম করা হয়নি, এবং র্যাবের পক্ষ বা কোনো পক্ষ থেকেই কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো মামলা করা হয়নি, কোনো পক্ষই বাদী হয়ে মামলা করেনি। আমরা গাজীপুর থানাতে গিয়েছিলাম, সেখানেও আমরা কথা বলেছি, সেখানে কোনো পক্ষই এখানে কথা বলতে চায়নি। তারপরে আমরা এসপি অফিসেও গিয়েছিলাম, সেখানেও আমরা কারোর সাথে কথা বলতে পারিনি। তবে মোটামুটি গাজীপুরের যে জয়দেবপুরের যেখানে গতকাল রাতে যে গোলাগুলির ঘটনা ঘটেছিল, দুইজন জঙ্গি বা জেএমবি মারা গিয়েছিল, সেই স্থান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ইসরাত। দর্শক, গাজীপুরের যোগীতলা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ। জঙ্গিবাদ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানের কারণে দেশে নতুন করে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। আর নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে বিশ্বব্যাপী জঙ্গি কার্যক্রম প্রসারের ফলে উৎসাহিত হচ্ছে দেশের উগ্রবাদী সংগঠনগুলো। তবে দুপক্ষই মনে করছেন জঙ্গিবাদ রোধে ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংস্কার করা প্রয়োজন। আর পুলিশ মহাপরিদর্শকের দাবি, এ ধরনের নাশকতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের তালিকা ধরে কাজ করছেন তারা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশে নতুন মাত্রায় নাশকতার ঘটনা শুরু হয় 28 সেপ্টেম্বর ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যার মধ্য দিয়ে। এর 5 দিনের মাথায় 3রা অক্টোবর একই কায়দায় খুন হন জাপানি নাগরিক কোনিও হোসি। এরপর 4 অক্টোবর ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা। পরের দিন ঢাকায় খিজির হায়াত খানকে তার খানকায় জবাই করে হত্যা। 23 অক্টোবর হোসেনি দালানে বোমা হামলা। 31 অক্টোবর প্রকাশক ফয়সাল আরিফিন হত্যা সহ আর 4 জনকে হত্যা চেষ্টা। 8 নভেম্বর রংপুরে বাহাই সম্প্রদায়ের এক নেতার উপর হামলা। 12 নভেম্বর সৈয়দপুরে শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যা চেষ্টা। 26 নভেম্বর বগুড়ায় শিয়া মসজিদে হামলা। 4 ডিসেম্বর দিনাজপুরে কান্তজিও মন্দিরে রাসমেলায় হামলা। 18 ডিসেম্বর চট্টগ্রামে নৌবাহিনীর 2টি মসজিদে বোমা হামলা। সবশেষ 25 ডিসেম্বর রাজশাহীতে আহমদিয়া মসজিদে বোমা হামলা সহ গত 4 মাসে 19টি নাশকতার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য মতে বেশিরভাগ ঘটনার পেছনে ছিল জেএমবি। খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে আইএস বর্তমানে একটি বাস্তবতা। সেখান থেকে স্বভাবতই আইএসের যে জয়ের সাথে সাথে আমাদের জঙ্গিরাও নিজেকে উজ্জীবিত মনে করেছে। সরকার এবং বিরোধী দল তারা দুইজনই জঙ্গিবাদ নিয়ে অপরাজনীতি করছে। এই প্রেক্ষাপটে 24 ডিসেম্বর রাজধানীর মিরপুরে জেএমবির বোমা তৈরির আস্তানা শনাক্ত করে পুলিশ। 26 ডিসেম্বর চট্টগ্রামে একই সংগঠনের আস্তানা থেকে বেশ কজনকে গ্রেফতার এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে পুলিশ। সবশেষ রোববার রাতে গাজীপুরেও জেএমবির আস্তানা শনাক্ত করে র্যাব। যে সমস্ত ক্রিমিনালরা আমরা সাসপেক্ট করছি যে তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে, তাদের সম্বন্ধে খোঁজখবর নিচ্ছি, তাদের গ্রেফতারের ব্যবস্থা করতেছি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রেই গ্রেফতারের পর জঙ্গি সদস্যরা জামিনে বের হয়ে এসে আবারও জড়িত হয় একই কাজে। তাই ফৌজদারি বিচার ব্যবস্থা ঢেলে সাজানোর পরামর্শ তাদের। এক কথা এটা বলবো, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের দুর্বলতা আমাদের দেশে যেটা প্রচলিত আছে। আমাদের এই অতি প্রাচীন ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে রিফর্ম করে এটিকে আধুনিক করতে হবে।
পুলিশ এবং পাবলিক প্রসিকিউটর তাদের দায়িত্ব হচ্ছে টু প্রুভ দি কেস বিয়ন্ড রিজনেবল ডাউট, নইলে পরে কিন্তু আপনি কনভিকশন দিতে পারবেন না। তারা আরো বলছেন, জঙ্গিবাদ এখনই নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘমেয়াদে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে বাংলাদেশের নিরাপত্তা। শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুলিশ নিরাপত্তার স্বার্থে 31st নাইটে ঢাকা মহানগরীতে সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান করা যাবে না বলে ব্রিফিংয়ে জানিয়েছে ডিএমপি। গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। 31st নাইটকে ঘিরে পুলিশের কাছে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, তবে এই ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। এবারও চার দেয়ালের ভেতরে 31st নাইট উদযাপন করতে হবে রাজধানীবাসীকে। উৎসব উদযাপনের জন্য ঢাকাবাসীর পছন্দের জায়গা হাতিরঝিল, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুলশান, বনানী, বারিধারা এলাকায় ঢোকা যাবে না রাত 8টার পর। এমনকি রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে করা যাবে না উৎসব। ডিএমপি কমিশনারের ব্রিফিংয়ে প্রশ্ন ছিল, কেন এমন কড়া নিরাপত্তার ঘেরাটোপ? উৎসবই বা হবে কোথায়? উন্মুক্ত স্থানে কোনো উৎসব বা সমাবেশ করা যাবে না, তবে ইনডোরে যারা করতে চায় তাদের ব্যাপারে কোনো বাধা নেই। বরঞ্চ এই ঢাকা মহানগরীর বড় বড় হোটেল, রেস্টুরেন্ট, ক্লাব, সেইগুলোতে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিব। আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট হুমকি নেই, তবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের আইডি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আমরা কাজ করে যাচ্ছি। যে কোনো ধরনের অগ্রিম তথ্য আমরা সংগ্রহের চেষ্টা করছি এবং যে কোনো তথ্য পেলে আমরা সেটি ব্যবস্থা গ্রহণ করব। বিধিনিষেধ আরোপ হয়েছে রাজধানী সহ সারা দেশের হোটেল, রেস্তোরাঁর, বারেও। 31 ডিসেম্বর সকাল 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এসব জায়গায় বন্ধ থাকবে মদের বেচাকেনা। দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এক ব্রিফিংয়ে জানিয়েছে এসব তথ্য। 31st নাইট উপলক্ষে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা থেকে তার পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের সকল বার বন্ধ থাকবে। যে কোনো অঘটনের চাইতে নিয়ন্ত্রিত উৎসব উদযাপনকেই শ্রেয় মনে করছে দুটি সংস্থা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015-র খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক বাংলাদেশ ভাসমান বাগান কৃষিকে স্বীকৃতি দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে অবহিত করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধানমন্ত্রী এ সময় বলেন, নদীমাতৃক বাংলাদেশে ভাসমান কৃষি পদ্ধতিকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। বৈঠকে বাংলাদেশ, থাইল্যান্ডের মধ্যে পর্যটন বিষয়ে চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন 2015, এটা আসলে 1950 সালে একটা আইন ছিল, যে আইনের আলোকে এটা চলছিল, কিন্তু কোনো এটার জন্য পূর্ণাঙ্গ আইন ছিল না আমাদের দেশে। একটা অধিদপ্তর এই আইনে প্রস্তাব করা হয়েছে। অধিদপ্তর কিভাবে হবে এবং তার কোরের গঠন, দায়িত্ব, কর্তব্য, এগুলো এখানে আলোচনায় এসেছে। আর অধিদপ্তরের মহাপরিচালক থেকে শুরু করে বিভিন্ন টায়ারের যে কর্মকর্তা কর্মচারী, এদের সম্পর্কেও আলোচনা করা হয়েছে। মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। এখন যেন দম ফেলার ফুসরত নেই প্রার্থীদের। শেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। ভোরের আলো ফুটতে না ফুটতেই গণসংযোগে বেরিয়ে পড়েন তারা। 1876 সালে প্রতিষ্ঠিত পাবনা পৌরসভায় 4 মেয়র প্রার্থী একযোগে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পুরনো এই পৌরসভাটিতে প্রথম শ্রেণীর কোনো সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ ভোটারদের। আর ভোটারদের সমস্যাকে পুঁজি করে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিকে দ্বিতীয় বৃহত্তম পৌরসভা গাজীপুরে প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। শেষ পর্যায়ের হিসেব নিকেশ চলছে সুনামগঞ্জ পৌরসভায়। এখানে ত্রিমুখী লড়াই হবে মেয়র প্রার্থীদের মধ্যে। এদিকে খুলনার চালনা পৌরসভায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মেয়র প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এছাড়া দেশের অন্যান্য পৌরসভাগুলোতেও চলছে জোর প্রচারণা। এদিকে সকাল থেকে কুমিল্লার 6 পৌরসভায় 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী, গেল নির্বাচনেও সে টাকা দিয়ে ভোট কিনে জিতেছে, এবারও সে পায়তারা চালায় যাচ্ছে। আমরা সেটা প্রতিহত করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে একজন ধরাও পড়ে গেছে। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। যদি ফেয়ার নির্বাচন হয়, প্লেন লেভেল ফিল্ড এখনো প্রয়োজন, কারণ প্রশাসনের দিক থেকে এখনো আমি শঙ্কামুক্ত নয়। 3 জন মেয়রের মধ্যে যেজন যোগ্য, সৎ এবং এই ধরনের প্রার্থী আমরা 30 তারিখে নির্বাচনে দেখতে চাই। ড্রেনেজ ব্যবস্থা আরো একটু ভালো হলে সুনামগঞ্জের পৌরসভার মধ্যে মধ্য শহরে তেমন কোনো সমস্যা নাই। এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছেন রিপোর্টার জুনায়েদ আল হাবিব, নরসিংদী পৌরসভায় আছেন রিপোর্টার তানিন মেহেদী, সুনামগঞ্জ পৌরসভায় আছেন ইকরামুল কবির। প্রচারণার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, শেখ জায়েদ, আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশে কিন্তু উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে। আপনি জানেন একদিন পরে আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাবে, সারা দেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমি রূপগঞ্জের তারাবো যে পৌরসভাটি রয়েছে সেই পৌরসভা এলাকাতে রয়েছি। আসলে এখানে সকাল থেকে আমরা অবস্থান করছি, সকাল থেকে আপনাদেরকে এই এলাকার নির্বাচনী প্রচারণা এবং শেষ মুহূর্তের পরিস্থিতির খবর কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আসলে এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন আসলে তারা নির্বাচন নিয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু নির্বাচনী আলাপ আলোচনা, নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন। তারা আসলে চাচ্ছেন একটি অনেকদিন পরে যেহেতু নির্বাচন, সেহেতু তারা বলছেন একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবি কিন্তু সাধারণ মানুষ যেমনটা বলছেন এবং যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু সে একই দাবি করছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির প্রার্থী যিনি এখানে থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই নাসির উদ্দিন, তিনি কিন্তু শেষ মুহূর্তের যে গণসংযোগ সেই গণসংযোগ কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং তার সাথে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছি, তিনি যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে নির্বাচনে বিএনপি যেহেতু তার দল নির্বাচনে আসছেন, তার দলের প্রতিনিধিত্ব করছেন, তিনি বলছেন যে আসলে কিছু কিছু অভিযোগ তিনি করেছেন। তার যে এজেন্ট রয়েছে, এজেন্টদেরকে হুমকি দেওয়া হচ্ছে বাসা বাসায় গিয়ে। এছাড়া হচ্ছে নির্বাচনে তিনি যে গণসংযোগ করছেন, গণসংযোগ কিছু বাধা দেওয়ারও অভিযোগ করেছেন। তবে তিনি বলছেন যে সার্বিকভাবে প্রশাসন তাকে সহযোগিতা বিগত দিনগুলোতে করেছেন, তবে সামনের 2 দিন আসলে কি হবে সে বিষয়ে তিনি এখনো শঙ্কার মধ্যে রয়েছেন। আর অপরদিকে আওয়ামী লীগের যে প্রার্থী, আসলে জায়েদ আপনাকে বলে রাখি যে এই পৌরসভা নির্বাচনে গুটি কয়েক নারী মেয়র প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে আসলে মেয়র প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভাতে একজন নারী প্রতিদ্বন্দ্বী, তিনি নৌকা প্রতীক নিয়ে আসলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আসলে আমাদেরকে এই ধরনের অভিযোগগুলো অস্বীকার করে তিনি বলছেন যে এই এলাকায় সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চলছে এবং হচ্ছে এই এলাকায় প্রায় 80,000 ভোটার রয়েছে যারা আসলে বলা চলে অনেক বড় একটি পৌরসভা এবং এর মধ্যে আসলে সিলেট যে মহাসড়কটি রয়েছে, মহাসড়কটি কিন্তু এই পৌরসভাকে ঘেঁষেই কিন্তু অতিক্রম করেছে, যার কারণে বলা চলে যে এই পৌরসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পৌরসভা। তা আপাতত এখানে বলা চলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আজকে রাত 12টা নাগাদ হয়তো এই প্রচারণার শেষ হবে, গণসংযোগ শেষ হবে। তো আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছিলাম সবশেষ খবর। আপাতত এই তারাবো পৌরসভা থেকে সবশেষ পরিস্থিতি এই ছিল আমার হাতে। এই মুহূর্তে নরসিংদীতে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদী, সেখানকার নির্বাচন পরিস্থিতি। জুনায়েদ, নরসিংদী পৌরসভার নির্বাচনের খবরাখবর সংগ্রহের জন্য আজকে সকাল থেকে নরসিংদী পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছে এবং সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি যে স্বাধীনতার পরে অর্থাৎ 1972 সালে নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে যে সবশেষ যিনি মেয়র ছিলেন নরসিংদীর, সেই কামরুজ্জামান, তিনি 30 ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এবং তার পাশাপাশি বিএনপি থেকে একজন প্রার্থী রয়েছেন যিনি পৌর নির্বাচনে মেয়র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত ভোটারদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তারা দেখছেন, যেহেতু আওয়ামী লীগের মনোনীত একজন প্রার্থী রয়েছেন যিনি বর্তমান মেয়র, পাশাপাশি বিএনপি থেকে একজন মেয়র প্রার্থী রয়েছেন, এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে SM কাইয়ুম নামের মেয়র প্রার্থী রয়েছেন। অর্থাৎ এই 3 প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটা স্থানীয় যারা রয়েছেন ভোটার তারা এমনটাই প্রত্যাশা করছেন। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত যাতে হতে পারে সেই ব্যাপারেও কিন্তু তারা প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি
যারা মেয়র প্রার্থী রয়েছেন তারা অনেকে সুষ্ঠু নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করেছেন, যদিও এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরা কিন্তু তারা এ ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে যারা জানিয়েছেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে সব ব্যবস্থা গ্রহণ করা দরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। জায়েদ, একটু জানিয়ে রাখছি যে নরসিংদী পৌরসভার নির্বাচনে মোট 34টি কেন্দ্র রয়েছে এবং 34টি কেন্দ্রে প্রায় 87,000 ভোটার রয়েছেন যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যদিও 34টি কেন্দ্রের মধ্যে 34টি কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারপরে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে সেজন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। আর ভোটারদের পক্ষ থেকে যেমনটি তারা চাইছেন যে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হোক, পাশাপাশি নরসিংদী পৌরসভায় যে সমস্যাটি রয়েছে মাদকের যে ভয়াবহ ছবলের যে নতুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছেন, সেই ব্যাপারে যে মেয়র প্রার্থী এই মাদকের ছবল থেকে নরসিংদী পৌরসভাকে মুক্ত করতে পারবেন তাদেরকে ভোট দিবেন তারা, এমনটি এখানকার ভোটাররা এমনটি বলছেন। তো জায়েদ, সুনামগঞ্জে পৌরসভার খবরাখবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমরা এখন চলে যাচ্ছি ইকরামুল কবিরের কাছে। ধন্যবাদ তানিম মেহেদি। সুনামগঞ্জে এই যে নির্বাচনী প্রচারণার শেষ 10 ঘন্টা আর রয়েছে, সেই 10 ঘন্টায় প্রতিটি প্রার্থী যারা আছেন, মেয়র প্রার্থী এবং কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের নারী প্রার্থীরা প্রত্যেকটি বাসায় বাসায় গিয়ে তাদের আর বসার কোনো সুযোগ নেই। যত দ্রুত সম্ভব এই 10 ঘন্টা তারা শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি যে 3 জন মেয়র প্রার্থী রয়েছেন, সরকার দলীয় প্রার্থী রয়েছেন বিএনপির প্রার্থী অধ্যক্ষ শেরগুল আহমদ। আমরা কথা বলেছি স্বতন্ত্র প্রার্থী গানিউল সালাদিন। সবার সাথে আমি কথা বলেছি, তারা প্রত্যেকজনে বলেছে এই পর্যন্ত নির্বাচনী প্রচারণা অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনী তৎপরতা চলছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং 3 জন প্রার্থী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং তারা বলেছেন যে এই অবস্থা চলতে থাকলে এবং প্রত্যেকেই তাদের জয়ের ব্যাপারে বেশ আশাবাদী রয়েছেন। অন্যদিকে একটু আমি প্রশাসনের কথা বলতে যাচ্ছি যে নির্বাচন যে অফিসার রয়েছেন এবং রিটার্নিং অফিসার রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি। তারা বলেছেন যে এই পর্যন্ত সুনামগঞ্জে যে 4টি পৌর নির্বাচনী এলাকা রয়েছে, ছাতক, জগন্নাথপুর, দিরাই এবং এই সুনামগঞ্জ সদর পৌরসভা, প্রত্যেকটি পৌরসভায় তাদের নির্বাচনী সামগ্রী ইতিমধ্যে পৌঁছানো হয়ে গেছে এবং এই যে সদর যে পৌরসভাটা রয়েছে এই সদর পৌরসভার কেন্দ্রগুলিতে কালকে সকাল থেকেই চলে যাবে নির্বাচনী সামগ্রী এবং এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে দেখা যায় ভোটাররাও বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন। আর তারা বলেছেন যদি এই অবস্থা ভোটের দিন থাকে অর্থাৎ 30 ডিসেম্বর যদি এই অবস্থা থাকে তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের এই পৌর পরিষদকে তারা বেছে নিতে পারবেন এবং দীর্ঘদিন পর নৌকা এবং ধানের প্রতীক নিয়ে যে লড়াই হচ্ছে এবং নৌকা এবং ধানের প্রতীকের সরাসরি লড়াই সহ এই সুনামগঞ্জের 3 জন যে প্রার্থী রয়েছেন এই ত্রিমুখী লড়াইয়ের থেকে একজন প্রার্থীকে তারা বেছে নিতে পারবেন আগামী 5 বছরের জন্য এই সুনামগঞ্জ পৌরসভার জন্য। এমনটি পরিস্থিতি আছে এবং এই শান্তিপূর্ণ পরিস্থিতি থেকে আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, নারায়ণগঞ্জ, নরসিংদী ও সুনামগঞ্জ থেকে পৌর নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টাররা। এদিকে পৌর নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসী ধরতে মাঠে নামছে যৌথ বাহিনী। এছাড়া ভোটের দিন প্রতিটি কেন্দ্রে 19 জন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যুক্ত হচ্ছে অতিরিক্ত 1 জন অস্ত্রধারী পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যথাযথভাবে দায়িত্ব পালন করলে সহিংসতা এড়ানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। বুধবার পৌর নির্বাচন আর কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। মোট পৌরসভার 1/3 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণের তালিকায় রেখেছে নির্বাচন কমিশন। পাশাপাশি আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে প্রায় 2029 জন সন্ত্রাসীর তালিকা তুলে ধরা হয়, যাদের ধরতে সোমবার থেকেই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনী। এছাড়া নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খসড়া পরিপত্রে রাজশাহী ও রংপুর বিভাগে জঙ্গি হামলার আশঙ্কা করে এই 2 বিভাগের 69টি পৌরসভার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে। সাধারণ কেন্দ্রগুলিতে যেখানে 7টি অস্ত্রের কথা বলা আছে সেখানে গুরুত্বপূর্ণ কেন্দ্রে 8টি অস্ত্র বেশি থাকবে, পুলিশের 1 জন সদস্য। এর বাইরে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন আমরা বৈঠকটি করেছি তার ভিত্তিতেই আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে পরিপত্রটি জারি করা হয়েছে, মাঠ পর্যায়ে যারা এই আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবেন
তাদের জন্য। তবে বিশেষজ্ঞরা বলছেন জঙ্গি তৎপরতা বিশ্লেষণ করলে এই নির্বাচনে এ ধরনের হামলার সম্ভাবনা কম, বরং নির্বাচন কেন্দ্রিক সহিংসতা মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় থাকার প্রতি গুরুত্ব দিলেন তারা। এই হামলাগুলো এখন পর্যন্ত টার্গেটেড, এর সাথে আমি এখন পর্যন্ত নির্বাচন যে কানেক্টটা করতে পারছি না, কিন্তু আশঙ্কা থেকেই যাবে। এটা এমন না যে একেবারে হতে পারে না, এমন না, হতে পারে। নাম্বারটা কিন্তু খুব বড় সিগনিফিকেন্ট বিষয় না। সিগনিফিকেন্ট বিষয় হচ্ছে যে তাকে কোনো একটা ঘটনা ঘটলে সেই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া যেতে পারে। এদিকে পৌরসভার বাসিন্দা নন এমন ব্যক্তিদের সোমবার রাতের মধ্যেই ওই এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করে সরকারের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে নির্বাচন কমিশনের কাছ থেকে বাড়তি সুবিধা নিতে চায় বিএনপি। সকালে অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মিথ্যা অভিযোগ করে সরকারি দলের উপরে চাপ সৃষ্টি করে বা নির্বাচন কমিশনের চাপ সৃষ্টি করে বাড়তি সুবিধা নেওয়া, আর দ্বিতীয়টা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে একটা বিভ্রান্তি তৈরি করা, যে এই বিভ্রান্তি সৃষ্টি করে নির্বাচনের শেষ মুহূর্তে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও যাতে জনগণ তাদের পক্ষে থাকে বা জনগণ তাদেরকে ভুল না বলে, এই অপকৌশলেই কিন্তু এই ধরনের বিভ্রান্তি করেছে। নির্বাচন চলাকালে গণমাধ্যমের ওপর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ। সকালে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এ সময় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সেনাবাহিনী মোতায়েন করেও নির্বাচন সুষ্ঠু করা সম্ভব নয়। নির্বাচন পূর্ব ব্যাপক সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় পৌর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে নাগরিকদের মধ্যে এক ধরনের সংশয় সৃষ্টি হয়েছে। এ সংশয় নিরসনে নির্বাচন কমিশন যথাযথ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে এবং এক্ষেত্রে সরকার ও রাজনৈতিক দল কমিশনকে প্রয়োজনীয় সহায়তা করবে বলে আমরা আশা করি। গণমাধ্যমের উপরে এই ধরনের নির্বাচনের সময়, যে কোনো ধরনের নির্বাচনের সময় এই যে বিধিনিষেধ, এটি একটি সম্পূর্ণ অগণতান্ত্রিক সিদ্ধান্ত। নির্বাচন কতটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে তা নিয়ে মানুষ যতটা না ভাবছে, তার চেয়ে বেশি মানুষ নির্বাচন কমিশনের ভূমিকা উপভোগ করার জন্য বসে আছে। দুপুরের সময় আরো থাকছে। সুন্দরবনে চাঁদপাই রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান সহ নিহত 17টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সময় আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 17 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। সকালে ঢাকার 9 নম্বর বিশেষ জজ এম আমিনুল ইসলামের আদালতে বেগম জিয়ার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবীরা সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে পরবর্তী শুনানির এই দিন ধার্য করেন। ক্ষমতার অপব্যবহার করে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে বিপুল পরিমাণ টাকা তুলে দেওয়ার অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বেগম জিয়া সহ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। আমরা বেগম জিয়া অসুস্থ থাকায় সময়ের আবেদন করেছি, তিনি আসতে পারেন নাই। টাইম পিটিশন গ্রহণ করে আগামী 17-2 তারিখে 4 শুনানির জন্য তারিখ রেখেছেন। আমরা শর্ট তারিখে স্বল্প সময় চেয়েছিলাম, তারপরও সময় দিয়েছেন ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। আমরা আশা করছি আগামী 17 তারিখে এই মামলার বিচারিক কার্যক্রম, নাইকো মামলার দুর্নীতির বেগম খালেদা জিয়া এবং আরো 10 জনের বিরুদ্ধে আমরা শুরু করতে পারবো। আবারও জঙ্গি তৎপরতা প্রসঙ্গ। দেশীয় প্রযুক্তিতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদেশি বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে তৈরি ইম্প্যাক্ট গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। মূলত যথাযথ তদারকি না থাকায় শিল্প কারখানার কাঁচামাল হিসেবে আমদানি করা বিস্ফোরক কালোবাজার থেকে কিনছে জঙ্গিরা। এ অবস্থায় বিস্ফোরক আমদানিকারকদের নজরদারিতে আনার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বিভিন্ন জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত গোপন নথিপত্র এবং বিস্ফোরিত বোমার আলামত পরীক্ষার পর আইনশৃঙ্খলা বাহিনী অনেকটা নিশ্চিত জঙ্গি সংগঠন জেএমবি বর্তমানে ইমপ্যাক্ট, ফ্র্যাগমেন্টেশন এবং 5 নামে 3 ধরনের বোমা তৈরি করছে। এর মধ্যে উপকরণ সহজলভ্য হয় ইমপ্যাক্ট গ্রেনেড তৈরি ও ব্যবহার করছে সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলায় ব্যবহৃত সবগুলি ইমপ্যাক্ট গ্রেনেড। চট্টগ্রামে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছিলাম তাদের কাছ থেকে যে উপকরণ এবং বোমাগুলো পাওয়া গিয়েছিল এর সাথে সারা দেশে উদ্ধারকৃত বোমার একটা সাদৃশ্য আছে। কিন্তু রিসেন্টলি মিরপুরে যেটা উদ্ধার হয়েছে বোমা বানানোর যে উপকরণ, সেই উপকরণগুলোর 4টেই আসে বাইরের থেকে। তারা মূলত এটা তৈরির জন্য পাওয়ার জেল ইউজ করে এবং এছাড়া অন্য অন্য বিস্ফোরকও তারা ব্যবহার করে। এবং এই যে বোমাটা তারা এগুলোকে বলে ইমপ্যাক্ট বোমা। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক মূলত শিল্প কারখানা কাঁচামাল হিসেবে আমদানি করা হলো যথাযথ তদারকির অভাবে তা অন্যদের হাতে চলে যাচ্ছে বলে মনে করছেন এই ব্যবসায়ী নেতা। কেমিক্যাল আইটেম হিসেবে তারা এগুলো ইম্পোর্ট করে, বিস্ফোরক হিসেবে কেউ কিন্তু এগুলো ইম্পোর্ট করে না। একটা নীতিমালা করে কতটুকু প্রয়োজন মাল সেটুকু তাকে পারমিশন দিয়ে এবং সেটা র মেটেরিয়ালসটা হিসেবে ওনার ফ্যাক্টরিতে ব্যবহার হচ্ছে কিনা সেটা যদি এনশিওর করা যায় তাহলে আমার মনে হয় জঙ্গি বা বিভিন্ন নাশকতামূলক কাজে ব্যবহার হচ্ছে সেগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাবে। গ্রেপ্তারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন জেএমবিতে অন্তত 10 থেকে 15 জন বোমা তৈরির কারিগর রয়েছে। আর এদের সবাইকে বোমা তৈরির প্রশিক্ষণ দিয়েছে ময়মনসিংহের ত্রিশালে পুলিশ ভ্যান থেকে পালিয়ে যাওয়া বোমা মিজান। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নারায়ণগঞ্জের শীতলক্ষার পাড় ঘেঁষে গড়ে উঠেছে ছোট বড় বহু শিল্প কারখানা। এসব শিল্প নারায়ণগঞ্জকে অর্থনৈতিক অঞ্চলের খ্যাতি দিলেও তা গড়ে উঠেছে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই। এতে একদিকে যেমন নদী তার বৈচিত্র্য হারাচ্ছে, অন্যদিকে জঞ্জালের নগরী হয়ে উঠছে নারায়ণগঞ্জ। ব্যবসায়ীরা বলছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করলে এখনও শিল্পভিত্তিক গোছানো নগর হয়ে উঠতে পারে এটি। নারায়ণগঞ্জ থেকে ঘুরে এসে সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাজিদ রাজু। নরসিংদী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত যে দীর্ঘ 65 মাইল শীতলক্ষা বয়ে গেছে নারায়ণগঞ্জের উপর দিয়ে, ইংল্যান্ডের টেমস নদীর পর তার সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হারবার বা পোতাশ্রয় বেষ্টিত শান্ত নদী। এ নদীর অনন্য বৈশিষ্ট্য হলো সারা বছরই থাকে এর নাব্যতা। আর এই নদীর পরিবহন ব্যবস্থার সুবিধাকে কাজে লাগিয়ে এর দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন রকমের শিল্প প্রতিষ্ঠান। খাদ্যপণ্য থেকে শুরু করে সিমেন্টের মতো ভারী শিল্প কারখানা যেমন আছে, তেমনি জামদানির মতো ঐতিহ্যবাহী কুটির শিল্প, রপ্তানিমুখী আধুনিক নিট শিল্পও আছে এখানে। সব মিলে এই নদী ঘিরেই গড়ে উঠেছে ছোট বড় কয়েকশো কারখানা। তবে নদীকেন্দ্রিক এই শিল্প শহরের বিকাশ হয়নি পরিকল্পিতভাবে। পশ্চিম পারে যেভাবে স্থাপনা বিল্ডিং তৈরি হয়েছে এটা হওয়া উচিত হয়। দুই পারেই শীতলক্ষা ব্রিজ থেকে একটা রাস্তা এইভাবে নদীর পার দিয়ে চলে আসা উচিত ছিল। এখনো সুযোগ আছে, সরকার যদি উদ্যোগ নেয়। সরকার এবং নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের সমঝোতার মাধ্যমে, আলোচনার মাধ্যমে একসাথে বসে পরিকল্পনা করে পরিকল্পিত নগরী এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করার জন্য কাজ করার সময় এসেছে। এসব স্বীকার করে জেলা প্রশাসক বলছেন, নিটওয়্যার ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্য শিল্প শান্তিরচর নামের একটি এলাকায় স্থানান্তরের যে পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, তার বাস্তবায়ন হলে অনেকটাই গুছিয়ে উঠবে নারায়ণগঞ্জ। নতুন করে অপরিকল্পিত শিল্প প্রতিষ্ঠান অনেক কমে যাবে, কারণ ওই জায়গায় যে শিল্প প্রতিষ্ঠান করতে যে সমস্ত সুযোগ সুবিধা দরকার, বিদ্যুৎ, গ্যাস, পানি, রাস্তাঘাট, ড্রেনেজ, এগুলি সব ওই জায়গায় সরকার প্রোভাইড করবে। সরকারের কিছুটা এনফোর্সমেন্ট আর কিছুটা তাদের সদিচ্ছা, এই দুটি মিলে আসলে এই কাজটা সুন্দরভাবে হবে। পাশাপাশি নদী ও শিল্প উভয়ের সংরক্ষণে আরো বড় পরিসরে সরকারি পরিকল্পনার উপর গুরুত্ব দিলেন ব্যবসায়ীরা। সাজিদ রাজু, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। গৃহ নির্মাণ খাতের গতিহীনতার কারণে বিপাকে পড়েছে দেশের বহু শিল্প খাত। আবাসন শিল্পের সঙ্গে জড়িত রড, সিমেন্ট, টাইলস, স্যানিটারি সামগ্রীর মতো প্রায় 200 খাতে স্থবিরতায় একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে না, অন্যদিকে কর্মহীন হবার ঝুঁকিও বাড়ছে। আবাসন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, আবাসনের সঙ্গে জড়িত খাতগুলোকে টিকিয়ে রাখতে হলে বাঁচাতে হবে আবাসন খাতকেই। আবাসন শিল্প নিয়ে আতিকুর রহমান তমালের 3 পর্বের ধারাবাহিকে তৃতীয় ও শেষ পর্ব আজ। ভোলার গৌতম গ্রামের এক পরিচিতের সহায়তায় প্রায় 25 বছর আগে ঢাকায় এসে শুরু করেন এই ব্যবসা। শুরুর দিকে ভালো চললেও এখন তার দোকানে ক্রেতা মেলে কালে ভাদ্রে। এখন ওই ফ্ল্যাটের ভিতরে বিভিন্ন রিয়েল এস্টেট মালিকের কাছে স্যাম্পল নিয়ে নিজেদের দৌড়াইতে হয়, দৌড়ে তারপরে ব্যবসা টিকাইতে আছে।
শুধু গৌতম নন, তার মতো হাজারো গৌতমের দিন কাটে ক্রেতার আশায়। আজকে সারাদিন বসে আছে একজন কাস্টমার নিয়ে, সেম কালকেও এরকম গেছে, বিগত 4-5 বছর এইভাবেই যাচ্ছে আর কি। গ্যাস লাইন, পানির লাইন, এই জিনিসগুলো আপনার অহরহ ছিল, এখন বর্তমানে নাই, না থাকার কারণে এখন আপনার এগুলো ফ্ল্যাট সেল হচ্ছে না। আসলে অ্যাপার্টমেন্টের উপরেই আমাদের এই ব্যবসাটা মূলত আর কি, ভালো সেল না হওয়াতে আমরা এগুলো বিক্রি করতে পারতেছি না। অবিকৃত ফ্ল্যাটের জটিল জটে ধুঁকছে যেমন আবাসন খাত, তেমনি এই সব সহশিল্প ধুঁকছে দীর্ঘদিন ধরেই। আমরা যে বেতন নিচ্ছি সেটাও আমাদের দেখা গেছে মাস শেষে আমরা মালিকের কাছে বেতন চাইতে লজ্জা বোধ করি। অর্থনীতিবিদরা বলছেন কর্মসংস্থান বা দেশের অর্থনীতি উভয় দিকেই আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তৈরি পোশাক খাতের মতো না হলেও এই খাতের লিঙ্কেজ ইফেক্ট বা যেটাকে আমরা বলি সংযোগ শিল্পে প্রসার বা বিস্তৃতি ঘটানোর পিছনে এর অনেক অবদান। রেহাবের মতে বারবার রাজনৈতিক অস্থিরতায় একদিকে যেমন আবাসন ব্যবসায়ীরা এ খাতে বিনিয়োগে ভয় পাচ্ছে, অন্যদিকে ব্যাংকগুলোর অসহনীয় সুদের কারণে ফ্ল্যাট কিনতে আগ্রহী হচ্ছেন না ক্রেতারা। আর তাই আবাসন খাতের সঙ্গে ধুঁকছে সহ খাতগুলো। এই সেক্টরে কিন্তু সাথে অনেকগুলো সেক্টর জড়িত, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, ফরওয়ার্ড লিঙ্কেজ বলেন, বিভিন্ন সেক্টর, এখানে ইট, সিমেন্ট, বালি, এরকম 200-র উপরে ইন্ডাস্ট্রি এটার সাথে জড়িত। এই সেক্টরটা ফেল করার সাথে সাথে অন্যান্য সেক্টরগুলো ফেল করে যাবে। সম্ভাবনাময় এই খাতকে বিশেষ প্রণোদনা দিয়ে হলেও টিকিয়ে রাখার দাবি সংশ্লিষ্ট সব মহলের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। সাফে নিজেদের শেষ ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। সান্ত্বনার একটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় মামুনুলরা। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিতে বনদস্যু আকাশ বাহিনীর প্রধান সহ 2 জন নিহত হয়েছে। র্যাবের দাবি বন্দুকযুদ্ধে মারা গেছে তারা। এ সময় ঘটনাস্থল থেকে 17টি আগ্নেয়াস্ত্র সহ 450 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব 8-এর অধিনায়ক কর্নেল ফরিদুল আলম জানান, সকাল 8:30টার দিকে চাঁদপাই রেঞ্জের তাম্বলবুনিয়া খাল এলাকায় টহলরত র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বনদস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে 2 জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন বনদস্যু আকাশ বাহিনীর প্রধান আকাশ বলে জানিয়েছে র্যাব। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে জীবন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রূপগঞ্জ থেকে পিকআপ ভ্যানে করে কয়েকটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে সিদ্ধিরগঞ্জে আসেন জীবন। অক্সিজেন সিলিন্ডারগুলো নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় গুরুতর অবস্থায় জীবনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন রূপগঞ্জের তারাবর ইসলাম অক্সিজেন কোম্পানিতে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। একটা গ্যাস সিলিন্ডার বাস্টের হিস্ট্রি নিয়ে আমরা যখন দেখি তখন রুগীটা ব্রড ডেড ছিল। আমরা পালস, বিপি, প্রেশার কিছুই পাই নাই। হ্যাঁ, তো আমরা ডেট ডিক্লেয়ার করি এবং পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশকে ইনফর্ম করি। আইএসের হাত থেকে রামাদি পুনর্দখলের ঘোষণা দিয়েছে ইরাকি বাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল নোমানের বরাত দিয়ে বিবিসি জানায়, রামাদিতে আইএস জঙ্গিদের সবশেষ ঘাঁটি সরকারি ভবন নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এই জয় নিশ্চিত হয়েছে। সেনাবাহিনীর রামাদির মতো একইভাবে মসুল শহর নিজেদের দখলে নিতে পারবে বলে আশা প্রকাশ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। টানা 6 দিন ধরে প্রাদেশিক ভবন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল ইরাকের সরকারি বাহিনী। এই ভবনটি আইএসের শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার হতো। রোববার ভবনটির আশপাশের রাস্তা বন্ধ করে দিয়ে চারদিক থেকে ভবনটি ঘিরে ইরাকের সরকারি বাহিনী অভিযান চালায়। বিমান থেকে গুলি করে বিভিন্ন জায়গায় পুঁতে রাখা বোমা ও মাইনের বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের সামনে এগোনোর পথ করে দেওয়া হয়। বিমানগুলো 3 দিক থেকে পুরো রামাদিতে হামলা চালায়। পরে সেনাবাহিনীর মুখপাত্র সাবাহ আল নোমানি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইরাকি বাহিনী রামাদির প্রাদেশিক ভবন নিয়ন্ত্রণে নিয়েছে, আর এর মাধ্যমেই তাদের জয় নিশ্চিত হয়েছে। তারা এখন মূলত ভবনের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোমা উদ্ধারের কাজ করছে। শহরের নিয়ন্ত্রণ নিতে পারলেও কিছু জায়গায় আইএসের সদস্যরা এখনো আছে বলে রয়টার্সকে জানান সাবাহ আল নোমানি। এবছরের মে মাসে আনবার প্রদেশের রাজধানী রামাদির নিয়ন্ত্রণ নেয় আইএস। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির পক্ষ থেকে বলা হয়েছে, রামাদি দখলের পর উত্তরাঞ্চলীয় শহর মসুল উদ্ধারে অভিযান শুরু করবেন তারা। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। ফুটবলের খবর।
বি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ ভুটানে মুখোমুখি হবে বাংলাদেশ। এরই মধ্যে বিদায় নিশ্চিত হওয়া মামুনুলরা চায় সান্ত্বনার একটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে, কিন্তু কোচ ও অধিনায়কের দায়িত্ব ছাড়ার ঘোষণায় তার কতটুকু সম্ভব। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় বিকেল 4টায়। খলিলুর রহমানের ক্যামেরায় কেরালা থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ ও ভুটানের সাফ মিশনে প্রাপ্তির খাতায় যোগ হয়নি কিছুই। দুদলই দাঁড়িয়ে এক বিন্দুতে, তাই তো শেষ ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। টানা 2 ম্যাচে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। ফুটবলারদের চোখে মুখেও যেন সেই রেশ। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলন করেনি মারুফুল হকের দল। হোটেলবন্দি ছিলেন মামুনুল, জামাল ভুইয়ারা। ভুটানও হোটেলেই জিম করেছে। বছরের শুরুতেও ফিফা র্যাঙ্কিং এর তলানিতে ছিল ড্রাগন বয়েজরা, কিন্তু বর্তমানে 182তে থাকা বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবধানটা মাত্র 6। দুই দলের শক্তির পার্থক্য তাই খুব একটা বেশি না বলেই জয়ের স্বপ্ন ভুটানের কোচের। আত্মবিশ্বাস তলানিতে থাকলেও বাংলাদেশ চায় না টানা 3 সাফ জয়হীনভাবে শেষ করতে। দেশের মাটিতে যাওয়ার আগে 3টা পয়েন্ট অবশ্যই নিয়ে যাব, কেননা কখনোই আমি যতদিন খেলেছি ভুটান কখনোই আমাদের সাথে জিততে পারিনি। তো ওভারঅল এখন ভুটান খুবই ভালো টিম, তারপর আমি আশাবাদী যে এই ম্যাচটা আমরা 3 পয়েন্ট অর্জন করি। বাংলাদেশ ও আমাদের শক্তিমত্তার ব্যবধান খুব একটা বেশি নয়। দু দলেরই জয়ের সমান সম্ভাবনা রয়েছে, তবে ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে যেতে আমাদের লক্ষ্য জয় তুলে নেওয়া। প্রত্যাশা মতো ফলাফল না আসায় এরই মধ্যে সমালোচনার টেবিলে বাংলাদেশের ফুটবলাররা। সঙ্গে গুঞ্জন ক্লাবের কথা চিন্তা করে ফুটবলাররা দিচ্ছেন না নিজেদের সবটুকু, যদিও ভিন্ন মত ডিফেন্ডার ওয়ালিদ। সবাই সবার 100% দেওয়ার চেষ্টা করে, হয়তো এটা আমাদের ভাগ্যে ছিল না, তাই সে কারণেই হয়তো হয়নি। মুখোমুখি 4 বারের দেখায় কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি ভুটান, কিন্তু সাম্প্রতিক ফর্মের বিচারে ভুটানকেও এখন কঠিন প্রতিপক্ষ মনে হতে পারে বাংলাদেশের। বাংলাদেশের সাফ মিশন শেষ, হারানোর কিছুই নেই, কিন্তু শেষটা অন্তত একটা সান্ত্বনার জয় দিয়ে করতে চায় বাংলাদেশ। কেননা সাফে সেই জয়টাও যে ভুলতে বসেছে মামুনুলরা। কেরালা ত্রিভান্দাম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দর্শক, এই মুহূর্তে কেরালা ত্রিবান্দামে আছেন আমাদের সহকর্মী সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশ দলের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ। ইশরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন, আর কিছুক্ষণ পরে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের, এবং এই ম্যাচটি দিয়ে বাংলাদেশের এবারের মতো সাফ মিশন শেষ হতে যাচ্ছে। যেহেতু দুই দলের জন্য কিন্তু আসলে একটা শেষ ম্যাচ। ভুটানও এর মধ্যে বিদায় নিয়েছে এবং বাংলাদেশও বিদায় নিয়েছে। তবে বাংলাদেশের ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে আসলে বাংলাদেশের স্ট্র্যাটেজি বা বাংলাদেশের কৌশল নিয়ে কথা বলার চেয়ে এখন বেশি আলোচনায় আছে কোচ মারুফুল এবং অধিনায়ক মামুনুলের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘটনা। এবং এরই মধ্যে কিন্তু বাংলাদেশ দলের ব্যর্থতা, যে তারা এবার সাফে ব্যর্থ হয়েছে, এই নিয়েও কিন্তু অনেক আলোচনা হচ্ছে বাংলাদেশে। এবং এখানেও কিন্তু আসলে এটা তার প্রভাব কিছুটা হলেও কিন্তু পড়েছে ফুটবলারদের মাঝে। আমি আজ টিম হোটেলে ছিলাম বাংলাদেশ দলের, এবং সেখানে আমি দেখেছি যে প্রতিটা ফুটবলারের চোখে মুখে আসলে একটা বিষণ্ণতার ছাপ, এবং তাদের কারোর মধ্যে কোনো এরকম কথাবার্তা বলতে শোনা যায়নি বা দেখেও নি আমি যে তারা কথা বলবে নিজেদের মধ্যে একটা আজকের খেলা নিয়ে বা এসব নিয়ে কোনো কথাই বলছে না। সবার চুপচাপ অনেকটা। এবং অধিনায়ক মামুনুলকেও তার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলছিলাম, তিনিও কিন্তু চাচ্ছেন যে আসলে যেভাবে হোক আজকের ম্যাচটা শেষ করতে। যদিও মুখে কিন্তু তিনি বলেছেন যে আজকে যত যাই হোক আজকে তার ম্যাচটাতে জয় চান, এবং বাংলাদেশ এই লক্ষ্যে আজ মাঠে নামবে, জয়ের লক্ষ্যে। যেহেতু ভুটানের বিপক্ষে বাংলাদেশ কখনো হারেনি, সেই রেকর্ডটুকু অন্তত বাংলাদেশ ধরে রাখতে চায় আজকের ম্যাচ দিয়ে। এবং আরেকটি বিষয় জানাবো যে বাংলাদেশ দলে কিন্তু আজকের একাদশে 2টি পরিবর্তন আসবে। বাংলাদেশ দলে গত একাদশে আমরা দেখেছিলাম যে 4টি পরিবর্তনে খেলেছিল, কিন্তু আজকের একাদশে বাংলাদেশে 2টি পরিবর্তন আসছে। ফিরছেন নাসির এবং জাহিদের জায়গায় প্রথমবার মতো সাফে মাঠে নামবেন নবীব নেওয়াজ জীবন। অন্যদিকে ভুটান দলটি কিন্তু বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিং কিছুটা পিছিয়ে আছে, 188তে তাদের অবস্থান। কিন্তু ভুটানের কোচ কিন্তু আসলে খুবই আশাবাদী মানুষ, এবং তিনি বলেছেন যে এটা এনিওয়ানস গেম, এটা যে কোনো দলে জিততে পারে। আর আরেকটি বিষয় যে বাংলাদেশের কিন্তু বাংলাদেশ দলের যে গোলরক্ষক আছেন, গোলরক্ষক নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কারণ বাংলাদেশ এরই মধ্যে কিন্তু আসলে 7 গোল খেয়েছে, যেটা সর্বোচ্চ। তারপরেও কিন্তু গোলরক্ষক সোহেলের উপরে ভরসা রাখা হয়েছে আরো একবার। তো ইশরাত, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ খবর। দর্শক, কেরালা ত্রিবান্দাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। তিনি জানাচ্ছিলেন ভুটান বাংলাদেশ দলের খেলায় বাংলাদেশ দলের প্রস্তুতি সবশেষ খবর। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকা চট্টগ্রামের পর এবার গাজীপুরে জেএমবি আস্তানার সন্ধান। র্যাবের অভিযানে নিহত 2 জঙ্গি, বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে তৈরি গ্রেনেড দিয়ে সারা দেশে হামলা চালাচ্ছে জেএমবি। কাঁচামাল কেনা হচ্ছে কালোবাজার থেকে, নজরদারির অভাবকে দুষছেন সংশ্লিষ্টরা।
31st নাইটকে ঘিরে নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই ব্রিফিংয়ে ডিএমপি। সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না, বৈধ অস্ত্র বহন নিষিদ্ধ। মধ্যরাতে শেষ হচ্ছে পৌর নির্বাচনের প্রচারণা। আজও বিভিন্ন স্থানে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, কয়েকটি এলাকায় বিজিবি মোতায়েন। এবং বেগম জিয়ার অনুপস্থিতিতেই নাইকো দুর্নীতি মামলার যুক্তিতর্ক উপস্থাপন, 1.5 মাস পিছিয়ে শুনানির পরবর্তী দিন 17 ফেব্রুয়ারি। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।